भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। मुख्यमंत्री, कोई मंत्री, प्रधानमंत्री अगर जेल चला जाए तो उसके लिए कोई कानून नहीं है। ये लोग इतने गिरे हैं कि जेल से भी सरकार चलाने की कोशिश कर रहे हैं। कि एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। शिक्षक भर्ती का गंभीर घोटाला, घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। जो जनता को धोखा दे रहे हैं, क्या उन्हें सरकार में अपने पद पर रहने का हक है क्या? ये संविधान का, लोकतंत्र का सरासर अपमान है। কেন্দ্রের তরফে 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে সরব প্রধানমন্ত্রী। বাংলায় এসে গত দুদিন আগেই প্রধানমন্ত্রী সাফ জানিয়েছিলেন, জেলে থেকে সরকার চালানো যাবে না। গ্রেপ্তারের 30 দিনের মধ্যেই জামিন না পেলে তাকে পদ ছাড়তে হবে। খুব স্বাভাবিকভাবেই এই বিলের বিরোধিতায় সরব বিরোধীরা। যখন এই 130তম সংবিধান বিল নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে, তখন বাংলায় নিয়োগ দুর্নীতির অভিযোগে ফের গ্রেপ্তার হলেন তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহা। 130তম সংবিধান সংশোধনী বিল যা বলা হয়েছে, তাতে শুধুমাত্র প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী ও মন্ত্রীরাই তার আওতায় পড়ছেন। কিন্তু এই জনপ্রতিনিধিদের কি হবে? মানে যারা জনতার ভোটে বিধায়ক কিংবা সাংসদ নির্বাচিত হচ্ছেন, তারা যদি কোনো দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার হয় এবং ওই 30 দিন জেলে থাকে, তারপরেও তারা বিধায়ক এবং সাংসদ পদের সুবিধে ভোগ করবেন? নয়া আইনে কি সে বিষয়ে প্রবিধান থাকা উচিত নয়? অন্যদিকে আগামী 26-এর নির্বাচনের আগে কি তবে ফের একবার বঙ্গে জেগে উঠছে কেন্দ্রীয় সংস্থা? শুধু জীবন কৃষ্ণই নয়, আগামী সময়ে কি গ্রেপ্তার হতে পারে আরো অন্য কেউ? আপনারা দেখতে শুরু করেছেন এডিটরস ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে একদিকে যখন কেন্দ্রের শাসক দল জোরদার প্রচারে নেমেছেন, তখন সেই বিলের বিরোধিতায় সরব হয়েছে সমস্ত কেন্দ্র বিরোধী দল। প্রধানমন্ত্রীর পর আজ সংবাদ সংস্থা ANI-কে দেওয়া এক সাক্ষাৎকারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিষ্কার জানিয়েছেন কেন তারা এই বিল নিয়ে আসছেন। আর এ বিষয়ে রাহুল গান্ধীকেও এক হাত নিয়েছেন অমিত শাহ। 2013 সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের আমলের ঘটনা প্রসঙ্গে শাহ জানিয়েছেন, লালু প্রসাদ যাদবকে বাঁচাতে মনমোহন সিং সরকারের আনা অধ্যাদেশ কেন রাহুল গান্ধী ছিঁড়ে ফেলেছিলেন। সেই দিন যদি তার নীতিবোধ থেকে তিনি তা করে থাকেন, তাহলে এখন কি হলো? পরপর 3টি নির্বাচনে হেরে যাওয়ায় কি রাহুল গান্ধীর নীতিবোধ বদলে গেছে বলেও প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। नॉन बीजेपी बीजेपी छोड़ दीजिए, दोनों के लिए समान कानून है, परंतु किसी ने भी जेल से सरकार चलानी चाहिए क्या? आजादी से अब तक कई सारे नेता जेल में गए, कई सारे मुख्यमंत्री भी गए, मंत्री भी गए, और सबने इस्तीफा देकर जेल में गए। अभी अभी एक ट्रेंड शुरू हुआ कि जेल में जाने के बाद भी इस्तीफा नहीं देना। जब यूपीए की सरकार थी, श्री मनमोहन सिंह जी इनके प्रधानमंत्री थे और लालू प्रसाद यादव जी इनके मिनिस्टर थे। लालू प्रसाद जी को सजा हो गई, मनमोहन सरकार एक ऑर्डिनेंस लेकर आई। यही श्री राहुल गांधी इसको कंप्लीट नॉनसेंस कहकर सार्वजनिक रूप से
प्रेस कॉन्फ्रेंस में फाड़े थे। वही राहुल गांधी बिहार में सरकार बनाने के लिए सजा हो गई, वो लालू प्रसाद जी को गले मिल रहे हैं। ये ड्यूअल स्टैंडर्ड नहीं है क्या? কেন রাহুল গান্ধীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন অমিত শাহ? কি ঘটেছিল 2013 সালে? সে সময় পশু খাদ্য কেলেঙ্কারিতে দোষী সাব্যস্ত হন লালু প্রসাদ যাদব। দোষী সাংসদ এবং বিধায়কদের সদস্যপদ বাতিল করে অযোগ্য ঘোষণা করার রায় দিয়েছিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এই সিদ্ধান্ত বাতিল করার জন্য মনমোহন সিংয়ের ইউপিএ সরকার একটি অর্ডিন্যান্স এনেছিল বলেই অভিযোগ। কারণ মনমোহন সরকারের আনা ওই অর্ডিন্যান্স অযোগ্য সাংসদ এবং বিধায়কদের 3 মাস সময় দেওয়ার কথা বলেছিল, যাতে তারা পুনরায় নির্বাচিত হতে পারেন। কিন্তু ওই অর্ডিন্যান্স দুর্নীতিকে প্রশ্রয় দেবে এই অভিযোগে রাহুল গান্ধী ওই অর্ডিন্যান্সের খসড়া প্রকাশ্যে ননসেন্স বলে ছিঁড়ে ফেলেছিলেন। অর্থাৎ রাহুল গান্ধী সেদিন দুর্নীতির সঙ্গে আপোষ করতে চাননি। তাহলে আজকে যখন 130তম সংবিধান সংশোধনী বিল প্রধানমন্ত্রী সহ সমস্ত মুখ্যমন্ত্রী এবং মন্ত্রীদের বিরুদ্ধে করা আইন আনার প্রচেষ্টা করা হচ্ছে, তার কেন তিনি বিরোধিতা করছেন? এখন কেন বিহার নির্বাচন জেতার জন্য ওই দোষী লালু প্রসাদ যাদবকে জড়িয়ে ধরছেন? সেই প্রশ্নও তুলেছেন অমিত শাহ। এক্ষেত্রে এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, প্রধানমন্ত্রী ছাড়াও গোটা দেশে এনডিএ জোটের একাধিক মুখ্যমন্ত্রী রয়েছেন। সেক্ষেত্রে বিরোধীরা কেন মনে করছেন যে এই বিল শুধুমাত্র বিরোধীদের ওপরেই লাগু হবে? আর যদি ভুয়ো মামলা হয় তাহলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট চোখ বন্ধ করে বসে না থেকে তারা জামিন দিতে পারে। সত্যিই যদি তাই হয় তবে ভয় কোথায়? কাদের ভয়? কারা ভয় পাচ্ছে এই নয়া বিলকে? কেনই বা পাচ্ছে? মূলত এই আশঙ্কা বিরোধীদের। কারণ তাদের অভিযোগ, এই বিলকে কাজে লাগিয়ে বিরোধীদের বিব্রত করার পাশাপাশি বিভিন্ন রাজ্যে থাকা বিরোধী সরকার ফেলে দেওয়ার চক্রান্ত হতে পারে। কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে কেন্দ্র এই কাজ করতে পারে বলেই অভিযোগ বিরোধীদের। আজ ঠিক যখন এই অমিত শাহের সাক্ষাৎকার সম্প্রচারিত হচ্ছে, তখন এ বাংলায় একাধিক জায়গায় চলছিল ইডির তল্লাশি। উল্লেখযোগ্যভাবে এদিন 7 সকালে তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার বাড়িতে পৌঁছয় ইডির দল। ঠিক 2023 সালে যা যা করেছিলেন, এদিনও প্রায় সেই একই ঘটনা ঘটালেন জীবন কৃষ্ণ। এবারও ছুঁড়ে ফেলে দেন তার মোবাইল ফোনটি। কিন্তু এত কিছু করেও জীবন রক্ষা হয়নি। কাদামাখা অবস্থায় নিরাপত্তা রক্ষীদের হাতে ধরা পড়ে যান জীবন কৃষ্ণ। তৃণমূল বিধায়কের জীবন ভোমরা ওই মোবাইলটিও উদ্ধার করেছেন ইডি আধিকারিকরা। এদিন জীবন কৃষ্ণের বাড়ির পাশাপাশি সাঁইথিয়ায় থাকা ওই জীবন কৃষ্ণের পিসি আর রঘুনাথগঞ্জে থাকা জীবন কৃষ্ণের শ্বশুর বাড়িতেও হানা দিয়েছিল ইডি। যদিও সেখান থেকে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। কিন্তু সিবিআইয়ের কাছ থেকে জামিন পাওয়া জীবন কৃষ্ণ ফের একবার গ্রেপ্তার হলেন, আর এবার ইডির হাতে গ্রেপ্তার। ইডির হাতে গ্রেপ্তার হলেন কেন জীবন কৃষ্ণ? কতটা বিপাকে পড়তে পারেন তিনি? কেনই বা বারবার ওই মোবাইল ফেলে পালানোর চেষ্টা করছেন তিনি? দিনটি ছিল 2023 সালের 14ই এপ্রিল। প্রথমবার তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণের বাড়িতে হানা দেয় সিবিআই। সিবিআই এসেছে শুনেই জীবনের তো একেবারে থরহরিকম্প। কি করবেন ভেবে না পেয়ে প্রথমেই নিজের 2টি মোবাইল বাড়ির পেছনে থাকা পুকুরে ছুঁড়ে ফেলে দেন। পাঁচিল টপকে পালানোর চেষ্টাও করেন, কিন্তু ধরা পড়ে যান। আর পুকুর থেকে জীবন কৃষ্ণের মোবাইল উদ্ধারে জীবন ওষ্ঠাগত হয়ে যায় ওই সিবিআই কর্তাদের। রীতিমতো ডুবুরি এনে তল্লাশি চালিয়েও সেই মোবাইল উদ্ধার করা যায়নি। শেষে পাম্প লাগিয়ে রীতিমতো 65 ঘন্টা ধরে পুকুরের জল তুলে ফেলে উদ্ধার হয় ওই মোবাইল। 17ই এপ্রিল 2023 জীবন কৃষ্ণ সাহাকে গ্রেপ্তার করে সিবিআই।
মোবাইলই যে ওই তৃণমূল বিধায়কের জীবন ভোমরা তার প্রমাণ মেলে তখনই, কারণ আদালতে সিবিআই জানিয়েছিল ওই মোবাইলেই মিলেছে একাধিক অডিও ক্লিপ নিয়োগ দুর্নীতি মামলার জন্য, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করেছিল সিবিআই। অডিও ক্লিপের পাশাপাশি ওই জীবন কৃষ্ণের বাড়ি থেকে উদ্ধার হয় 6টি ব্যাগ, একটি হার্ড ডিস্ক, পেনড্রাইভ, উদ্ধার হয়েছিল একাধিক নথিপত্র। আর ওই ব্যাগগুলো থেকে কি পাওয়া গিয়েছিল জানেন? ওই ব্যাগগুলোতে ছিল ছবিসহ অ্যাডমিট কার্ডের জেরক্স, শিক্ষাগত যোগ্যতা প্রমাণের নকল কপি। সিবিআই তদন্তে উঠে আসে কোটি কোটি টাকা লেনদেনের তথ্য, আর সে কারণেই তদন্ত গিয়ে পড়ে ওই ইডির ঘাড়ে। জীবন কৃষ্ণের স্ত্রী টগরী সাহাকে তলব করে জিজ্ঞাসাবাদ করে ইডি। স্ত্রীর ব্যাংকের লেনদেনও খতিয়ে দেখা হয়, কিন্তু ব্যাংকিং লেনদেন সম্পর্কে সঠিক তথ্য দিতে পারেনি ওই টগরী সাহা। গত 14 মে 2024 সিবিআই মামলা থেকে জামিন পাওয়ার পর বড়োয়ার এই তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহাকে ডেকে পাঠায় ইডি, কিন্তু হাজিরা দেননি জীবন কৃষ্ণ। অবশেষে এবার ওই ইডির হাতেই গ্রেপ্তার হতে হলো জীবন কৃষ্ণকে। ইডি এবার তাকে জেরা করবে, আর্থিক লেনদেনগুলো সম্পর্কে জানতে চাইবে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে অন্য কোনো প্রভাবশালীর নাম সামনে আসার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আবার জেরার মুখে পড়ে জীবনের মুখ থেকে কারো নাম বেরিয়ে আসে কিনা সেটাও দেখার। কিন্তু এখানে তৈরি হচ্ছে অন্য আরেকটি প্রশ্ন। নিয়োগ দুর্নীতি যে বাংলায় হয়েছে তা নয় বোঝা গেল, কিন্তু এই তথ্য তো গত 2022 সালে 23শে জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেপ্তারের পরেই প্রকাশ্যে এসেছিল। কিন্তু 2022-এর 23শে জুলাই থেকে 2025-এর 25শে আগস্ট, মানে 1129 দিনে এই নিয়োগ দুর্নীতি মামলায় একজনকেও দোষী সাব্যস্ত করতে পারেনি ওই ইডি কিংবা সিবিআই। যাদের গ্রেপ্তার করেছিল তাদের মধ্যে পার্থ চট্টোপাধ্যায় ছাড়া প্রায় প্রত্যেকেই জামিন পেয়ে গিয়েছেন। জীবন কৃষ্ণ 2024 সালে 14 মে জামিন পান। যদি জীবনের বিরুদ্ধে নির্দিষ্ট তথ্য প্রমাণ থাকে তবে জামিন পাওয়ার আগেই ইডি জীবনকে গ্রেপ্তার করলো না কেন? আবার জামিন পাওয়ার 469 দিন পর কেন জীবন কৃষ্ণকে গ্রেপ্তার করা হলো? স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি আগামী 26-এর নির্বাচনের আগে ফের একবার জেগে উঠল কেন্দ্রীয় এজেন্সি? আর এখান থেকেই কেন্দ্রের তরফে আনা ওই 130তম সংবিধান সংশোধনী বিল নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। যেখানে 30 দিন জেলে থাকলেই পদ চলে যাবার বিধান দেওয়া হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মাসের পর মাস, বছরের পর বছর অভিযুক্ত জেলবন্দি থাকলেও তার বিরুদ্ধে কোনো তথ্য প্রমাণ তুলে ধরে তাকে দোষী সাব্যস্ত করতে পারছে না ওই ইডি কিংবা সিবিআই। এরপর যদি এই অভিযুক্তদের মধ্যে আদালত কাউকে বেকসুর খালাস করে দেয়, তবে জেলবন্দি থাকা দিনগুলো তাকে কে ফিরিয়ে দেবে? প্রশ্ন উঠছে সেটাও। আজই আবার কলকাতা হাইকোর্টের রীতিমতো ভর্ৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। খেজুরিতে 2 বিজেপি কর্মী খুনের মামলায় বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সাফ জানিয়েছেন, সিবিআইকে তদন্তভার দিলে তা ওই গ্যালারি শো হয়ে যাবে। এর আগেও মহামান্য সুপ্রিম কোর্ট এই সিবিআইকেই তোতা পাখি বলে উল্লেখ করেছিল। 2013 সালে কয়লা কেলেঙ্কারি মামলায় প্রথমবার সিবিআইকে খাঁচাবন্দি তোতা পাখি বলে কটাক্ষ করেছিল সুপ্রিম কোর্ট। তখন ছিল কংগ্রেসের আমল। এরপর কেন্দ্রের সরকার বদল হয়েছে, কিন্তু 11 বছর পর অরবিন্দ কেজরিওয়ালের জামিন মামলায় ফের একবার এই সিবিআইকে সেই একই খাঁচাবন্দি তোতা বলে খোঁচা খেতে হয় ওই সুপ্রিম কোর্ট। সম্প্রতি রাজ্যের সবচেয়ে আলোচিত আরজিকর মামলাতেও সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ নির্যাতিতার পরিবার। আর ইডির সাফল্যের কথা তো আপনাদের আগেও একটি এপিসোডে জানিয়েছি।
খোদ কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী সংসদে জানিয়েছেন 2015-র 1 জানুয়ারি থেকে 2025-এর জুন পর্যন্ত গত এই 10 বছরে মোট 5,892টি মামলার মধ্যে মাত্র 8টি মামলায় সাজা হয়েছে 15 জনের। সহজ পাটিগণিতের অঙ্কে এর অর্থ হলো আর্থিক তছরূপের মামলায় ইডির সাফল্যের হার বা ওই স্ট্রাইক রেট 0.13%। খুব স্বাভাবিকভাবেই দেশের সবচেয়ে বড় দুটো তদন্তকারী সংস্থা, যাদের ওপর দেশের মানুষের আস্থা ও বিশ্বাস প্রচুর, যাদের ওপর ভরসা করে আম জনতা সঠিক বিচারের আশা করে থাকে, তাদের এই সাফল্যের খতিয়ান যে একটা বড় ধাক্কা, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। রাজ্যে নিয়োগ দুর্নীতির কারণে শুধু যে ওই 26,000 শিক্ষক বা অশিক্ষক কর্মীর চাকরি হারিয়েছে এমনটা নয়, ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়েছে তাদের পরিবার। মেধার সাথে মানির খেলায় কি তবে হেরে যাবে মেধা? তদন্ত অবশ্যই প্রয়োজন, কিন্তু সেই তদন্ত শেষে যদি আসল দোষীরা ধরা না পড়েন, সাজা না পান, তবে সেই তদন্তের অর্থ কি? যোগ্য চাকরিহারাদের কি হবে আমরা জানি না। আগামী মাসে তাদের পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষায় যোগ্যদের মধ্যে কতজন উত্তীর্ণ হতে পারবেন সেটাও আমরা জানি না। তবে এটা বলতে পারি যে বা যাদের জন্য আজ তাদের চাকরি হারাতে হয়েছে, সেই প্রকৃত দোষীরা যদি ওই ইডি কিংবা সিবিআইয়ের তদন্তের ফলে শাস্তি পান, তবে হয়তো কিছুটা সান্ত্বনা পাবেন তারা, ভরসা পাবেন আম জনতা। সেই ভরসা রেখেই আজ বিদায় নিচ্ছি। নমস্কার।